বেয়ারি তুই বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস। বিনু কোথায় আছে তোকে বলতেই হবে। মা, বিনোদিনী যেখানেই থাকুক তাকে নিয়ে আর কোনো ভয় নেই। সে কথা দিয়েছে যে সংসার ছেড়ে বহুদূর চলে যাবে। সে বেঁচে আছে কিনা সেটুকুই শুধু জানতে চাই, তার সম্পর্কে আর কিছু জানার আগ্রহ আমার নেই। মা, কিন্তু আমার যে তোমাকে তার সম্পর্কে অনেক কিছু জানানোর আছে। ঠিক আছে বল, তুই বললে অবশ্যই শুনবো। মা, তুমি যদি মহিন্দাকে ক্ষমা করতে পারো তাহলে বিনোদিনীকে কেন ক্ষমা করতে পারছো না? তুই তুই বলছিস বেয়ারি? হ্যাঁ মা, আমি বলছি। আর দোষ গুণ মিলেই তো মানুষ হয়। বিনোদিনী সারা জীবন শুধু বঞ্চিত হয়েছে। যে সংসারের বউ হয়ে আসার কথা ছিল সে সংসারে আশ্রিত হয়ে থেকেছে। সংসারী হওয়ার সমস্ত গুণ থাকা সত্ত্বেও সে কোনোদিন সংসার করতে পারেনি। আর অল্প বয়সকে বিধবা হওয়ার পর তার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। তুমি একটা সময় তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে মা। আর আজকে যদি তুমি তার দুটো কথা না বোঝো, তার কষ্ট না বোঝো, তাহলে কে বুঝবে? বিনু সম্পর্কে আর আমি কোনো কথা শুনতে চাই না বেয়ারি। দিদি, আমিও কিন্তু বেহারির সঙ্গে একমত। শেষবারের মতো একবার অন্তত বিনোদিনীকে তোমার ক্ষমা করে দেওয়া উচিত দিদি। এই যুবা, তুমিও? সে যে আমার ক্ষতি করেছে, আমি তারে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মা, বেশ, তোমাকে ক্ষমা করতে হবে না, কিন্তু তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি বিনোদিনীকে কখনো ভালোবাসোনি, তার প্রতি তোমার তোমার কোনো সহানুভূতি নেই। তুমি বলো, বলো মা। ভালোবাসি তো বেয়ারি, আমি বিনুকে ভালোবাসি তো। তাকে না ভালোবেসে কি করে থাকবো বল দেখি? মা, মা, বিনোদিনী একটা আর্জি আছে মা। সে তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তোমার সেবা করে সে প্রায়শ্চিত্ত করতে চায়। তাকে তাকে হৃদয়ে বঞ্চিত করো না মা। দিদি, বিনোদিনী তোমায় মা বলে ডেকেছে, তুমিও তাকে মেয়ের মতো ভালোবাসো। আমি বলি কি দিদি, তোমাকে সেবা করার অধিকার থেকে তাকে বঞ্চিত করো নে দিদি। বেয়ারি, বিনু এখন কোথায় আছে রে? মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি তাকে পটলডাঙ্গা থেকে নিয়ে আসছি। তাই যা বাবা, যা নিয়ে তাকে, যা। নাহলে যে তার মা সঙ্গে বসে থেকে আমার কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আমি যে সইকে কথা দিয়েছিলাম রে, আমি বিনু সব দায়িত্ব নেব। তা যতদিন বেঁচে আছে তার দায়িত্ব আমি পাপ মুক্ত হতে চাই। ও বেয়ারি, যা বাবা, যা নিয়ে আয় তাকে, যা। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি মা। আমি যাব, আমি যা করলাম ঠিক করলাম তো গো। ঠিকই করেছো দিদি, তুমি যেমন মানুষ তেমনই বড় মনের পরিচয় দিয়েছো। মহিন্দা, কি এত ভাবছো মহিন্দা? তেমন কিছু ভাবছি না বিহারি। তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? দুশ্চিন্তা? হ্যাঁ, দুশ্চিন্তায় আছি বই কি। কিন্তু মজার ব্যাপার কি জানো বিহারি, আমি এটাও জানি যে এই দুশ্চিন্তার কারণ হলাম আমি। আজ যে বড় অনুতাপ হচ্ছে বিহারি। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল।
আর তার কারণ হলো শুধু শুধু আমি। আজ হঠাৎ সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস সব আমাকে ছেড়ে উল্টো দিকে হেঁটে চলে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে বলো তো বিহারী, কেন? মহিন্দা, এর কোনোটাই স্থায়ী নয়। সময়ের ব্যবধানে সবকিছু পাল্টে পাল্টে যায়। তুমি কতদিন বাড়িতে ছিলে না, তাই তোমার মনে হচ্ছে। সবকিছু কিন্তু আগের মতোই আছে। কিছুদিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বিহারী, কিচ্ছু ঠিক হবে না। আমি বুঝতে পেরেছি, কোনো জায়গা থেকে একবার চলে গেলে সেই জায়গায় আর দ্বিতীয়বার যাওয়া যায় না। ঠিক যেমন একবার কোনো জিনিস হারিয়ে গেলে সেটার কোনোদিনও ফেরত পাওয়া যায় না। তুমি কি হারানোর কথা বলছো? মায়ের স্নেহে কখনো কখনো হারানো যায়? শুধু চাঁদ তারার মতো সত্যি মহিন্দা। এই বললাম না যে সময় মাঝে মাঝে আমাদের সাথে খেলা খেলে, আর সেই খেলা শেষ দেখতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। কিন্তু আমি যে শান্তিতে অপেক্ষা করতে পারছি না বিহারী, কারণ আমি জানি সবকিছুর জন্য দায়ী কেবলমাত্র আমি। এই খেলাটা যে আমি শুরু করেছিলাম। কিন্তু বিশ্বাস করো বিহারী, যে মোহে পড়ে আমি বাড়ি ছেড়েছিলাম সেই মোহ কিন্তু আমার একেবারে কেটে গেছে। কিন্তু সেখানেই বা কোথায়? আমি তো নিজেকে পুরুষ বলে প্রমাণ করতে পারলাম না। কোন পৌরুষের কথা বলছো তুমি? যে পৌরুষের অহংকারে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে, আর সেই পৌরুষের অহংকারে তো তোমার এই বাড়িতে চলে আসা। জানি বিহারী, এই জন্যই তো আমার মনটা এত বিক্ষিপ্ত হয়ে রয়েছে। কাপুরুষের মতো একজনকে অসহায়ভাবে ছেড়ে রেখে পালিয়ে এলাম, আর যার কাছে এলাম সে আমাকে দূরে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চায়। এই তুমি কি বলছো মহিন্দা? ঠিকই বলছি বিহারী। যাকে সহজে পাওয়া যায় বলে এতদিন আমি অবজ্ঞা করেছি, গুরুত্ব দিতে চাইনি, দূরে ঠেলে দিয়েছি। আর যখন তার কাছে যেতে চাইছি, তাকে আঁকড়ে ধরতে চাইছি, তখন দেখছি সে সত্যি আমার থেকে অনেক অনেক দূরে চলে গেছে। আকাশের ধারার মতো জ্বলজ্বল করছে সে। তাকে দেখতে পাওয়া যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না বিহারী, ছোঁয়া যায় না। আর অদ্ভুত ব্যাপার কি জানো? আমি খুব ভালো করেই জানি যে পুরোটার জন্য কেবল আমিই দায়ী। মহিন্দা, তুমি এমন করে কেন ভাবছো? জীবনে যেমন কোনো মানুষ শুধু নির্দোষ থাকে না, তেমন কোনো মানুষ আবার শুধুই দোষী থাকে না। নিজেকে দায়ী করে কেন কষ্ট পাচ্ছ তুমি? যা ঘটেছে তার জন্য তো তুমি একা দায়ী নয়, ঘটনা প্রবাহ মাত্র। আর তাছাড়া তুমি যে বাড়িতে ফিরে এসেছ, এটা সবচেয়ে বড়। বিহারী পারে না সবকিছু আগের মতো হয়ে যেতে? এই মাঝখানে সময়টা আমাদের জীবন থেকে মুছে ফেলা যায় না বলো? যাই, নিশ্চয়ই যাই মহিন্দা, কিন্তু তার জন্যে গীতার পাঠ মনে রেখে ফলের অপেক্ষা না করে শুধু কর্ম করে যেতে হবে। তাতে অতীতের অপেক্ষা না করে, ভবিষ্যতের আকাঙ্ক্ষা না রেখে বর্তমানকে শুধু বর্তমানটাই সত্যি ভেবে রাখতে হবে। কিন্তু তা কি করে সম্ভব? তুমি পারবে তোমার অতীতকে ভুলে গিয়ে শুধুমাত্র বর্তমানকে সম্বল করে নিয়ে বাঁচতে? মহিন্দা, আমার কথাটা আলাদা। আমি নিজের জীবনটা ভারত মাতার কাজে উৎসর্গ করে দিয়েছি, যেখানে বৃহত্তর ভবিষ্যতের না দেখা ভবিষ্যৎ তার আশা আছে, কিন্তু নিজের জন্য কোনো চাওয়া নেই।
তোমার তোমার জীবন থেকে কোনো আকাঙ্ক্ষাই নেই বিহারি? মহিন্দা, তোমাকে একটা কথা বলে হয়নি। আমি আমি বেরিয়ে পড়ছি। ভারত মাতার ডাক এসেছে। বেরিয়ে পড়ছো মানে কবে? আজই। না না, তা কি করে সম্ভব? না বিহারি, বিহারি আমাকে ছেড়ে যেও না। তুমি তুমি চলে গেলে কি আমি বড় অসহায় হয়ে যাব, আমি বড় একা হয়ে পড়বো। বিহারি, তুমি আমায় ছেড়ে যেও না বিহারি। মহিন্দা, মহিন্দা, আমাকে যেতেই হবে, আর কিছু করার নেই। তবে তোমাকে কথা দিচ্ছি, কোনোদিনও যদি ভারত মাতার শৃঙ্খল যদি মোচন করতে পারি, তাহলে স্বাধীন ভারতে মাথা উঁচু করে সোজা তোমার কাছে আসবো, এ কথা দিলাম আমি। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? সেই কাজটাই করতে যাচ্ছি। সুয়াস, কেমন আছো ভাই? আর কেমন আছি? সবার সেবা করে চটে যে আমার প্রাণটাই এবার চলে যাবে নতুন বউ। আহা, অমন চড়ছো কেন? সে তো ভালো কথা। ভালো না চাই? আচ্ছা এসব কথা থাক, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে আসোনি কেন এতক্ষণ? আসলে খবর কানে শোনার পরে থেকে তোমার কাছে আসবো আসবো করছিল। আমার যে কি আনন্দ হচ্ছে না, সে আমি তোমায় কি বলবো ভাই। আনন্দ তো শুধু এদিকের ভাই, তোমার ওদিকেও তো আনন্দ আছে। তুমি আবার আমার কি আনন্দ দেখলে ভাই? বারে ভাসুরটা করে ফিরে আসাটা বুঝি আনন্দের খবর হলো না? কি বলো ভাই সুভাষ? ঠিক বলেছে সরজু। একই দিনে ভাসুরটা করে ফিরে এলেন, আবার সুভাষের এই সুখবরটাও এলো। আর তাছাড়া তোমাদের দুজনেরই যে কোল আলো করে ছেলে আসছে। তা তুমি কি করে বুঝলে যে আমাদের দুজনের ছেলে হবে? সে তো বাইরে থেকে দেখেই বোঝা যায় গো নতুন বউ। যাও, নিজে কত সব জানে, জানো নিজে কতবার মা হয়েছে। ও সরজু, আমি কথাটা ওইভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি আমি তোমাকে ওইভাবে আঘাত দিতে চাইনি। আমার ক্ষমা করে দাও, আমি তোমায় পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। সত্যি ভাই, সুভাষ কিন্তু অত শত ভেবে বলেনি। তুমি তুমি কিছু মনে নিও না। আঘাত তো কেন দেবে আমার নতুন বউ? আঘাত তো দিয়েছে আমাকে আমার কপাল। অমন করে কেন বলছো? এই সংসারে কি আর কোনো সুখ নেই? তোমার কপালে কি শুধু দুঃখ লেখা আছে নাকি? তা না তো কি বলো, আমার এই জীবনে তো তোমাদের মতো আর কিছুই পাওয়ার নেই। আমি শুধু তোমাদের সন্তানদের আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চাই নতুন বউ। আমার কোলে যে আসছে সে শুধু আমার সন্তান নয় গো, সেই সংসারের, এই পরিবারের সবার সন্তান। আমি কিন্তু তার দায়িত্ব তোমাদের দুজনকেই দেব। কি হলো ভাই, পারবে তো আমার ছেলেকে মানুষ করতে? বিনোদিনী, পৃথিবীতে যে কোনো কিছু অসম্ভব সেটা আমি বিশ্বাস করি না। আর তাছাড়া আমি আমার প্রয়োজনে আপনাকে নিয়ে যেতে আসিনি। ও যে কারণেই হোক, ও বাড়িতে আমার পক্ষে ফিরে যাওয়া অসম্ভব বিহারী বাবু। কেন অসম্ভব? আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আপনার চাওয়াটা কি সব? আর কেউ যদি আপনাকে চায় তাহলে কি আপনি ফিরে যাবেন না? আর কারোর চাওয়াতে আমার কোনো আগ্রহ নেই। আমার যেমন এই জীবনে আর কিছু চাওয়ার নেই, তেমন আর কাউকে কিছু দেওয়ারও নেই। এই নিঃস্ব মানুষটাকে ফিরিয়ে নিয়ে গিয়ে আপনি কি করবে বলতে পারেন? আমি যে আর কারোর কোনো উপকারে লাগবো না। সে বিচার করার আপনি কে? স্বয়ং ভগবান যদি আপনার কপালে আর অন্য কোনো দায়িত্ব লিখে থাকেন, তাহলে আপনি কোন কারণে অস্বীকার করবেন? সেই কারণটা আপনি জানেন। আর আপনি যে কারণ জানেন না, যদি সেই কারণ হয়? কি বলতে চান আপনি? আপনার কি সত্যি ও বাড়ির কারোর প্রতি কোনো দায়িত্ব নেই?
সে অধিকার যে আমার নেই। আমি যদি বলি আপনার সই বালি জোর করে আমাকে আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছে, তাহলে বালি পাঠিয়েছে? এবার বলুন, তার প্রতিও কি আপনার কোনো দায়িত্ব নেই? তার ডাককেও কি আপনি অস্বীকার করবেন? আমারও যে তাকে দেখার জন্য মন ছটফট করছে, কিন্তু বালি আমাকে কি দরকারে ডেকে পাঠিয়েছে বলতে পারেন? সেটা না হয় আপনি সশরীরে গিয়ে নিজেই জেনে নেবেন। আর তাছাড়া মা আপনাকে দেখতে চান, মা আমাকে আদেশ দিয়েছেন আপনাকে নিয়ে যেতে। মা, না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বুঝতে পারছি না কেন হতে পারে না। আমি তাদের সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? দেখুন, যা হয়েছে তাতে আপনার যে খুব একটা অপরাধ আছে তা বলে আমি মনে করি না, আমি সেরকম দেখতে পাই না। আপনি আমার কথা ছাড়ুন, নিজেকে ছোট করে দেখার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই, বরং নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়াটাই শ্রেয়। তাতে মানুষ হিসেবে উত্তরণের পথ পাওয়া যায়। কি হলো, আপনি যাবেন না? দাঁড়ান, আমার পুটলিটা নিয়ে আসি। ওই আয় বাবা, এখানে বস দেখি একবার। আয়। মা, আমার আমার তোমার কোলে মাথা রেখে একটু শুতে ইচ্ছা করছে মা। ওমা, তা শোনা, কে বারণ করেছে? যদি কি আরে মই, তুই কি এখনো সেই ছোট ছেলেটি রয়ে গেলি? হ্যাঁ, বিহারি কি বলে জানো তো, বলে যে মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। তা ঠিকই তো বলে বাবা। মা, আমার মনটা যে বড় অশান্ত হয়ে রয়েছে। কেন মই, কেন অশান্ত হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, মা, বিহারি আমাকে বলেছে কাজ করতে, তাই আমি ঠিক করেছি এবার থেকে আমাদের বিষয় আশয় সব সব আমি দেখাশোনা করব। খুব ভালো কথা। দেখো মেজবু, আমার মইনের কত সুমতি হয়েছে, দেখেছো একবার? তাই তো দেখছি দিদি, সেই কবে থেকে তোমার এটা ইচ্ছে ছিল, এতদিনে তোমার সেই স্বাদ পূরণ হলো। ও মেজবু, আমাকে একটু আজকে নিচে নিয়ে যাবে? মা, তুমি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, এই শরীর নিয়ে তুমি নিচে যাবে? দিদি, কবরেজ মশাই তোমাকে যে নিচে যেতে বারণ করেছেন দিদি। কিচ্ছু হবে না গো, তখন তো আমি অসুস্থ ছিলাম তাই বারণ করেছে, এখন তো ভালো হয়ে গেছি রে মই। সে বুঝতে পারছি দিদি, তোমার মনে এখন ভারী আনন্দ হয়েছে, কিন্তু দিদি কবরেজ মশাই কথা না শুনলে যদি আবার কোনো একটা বিপদ হয়? তুমিও পারো মেজবু, এখন ওসব কথা বাদ দাও না। বাদ দেবো কেন শুনি? দেখ মই, তোর কাছে তোর মায়ের নামে আমার একখানা নালিশ আছে। বলে কি না কোনো ওষুধই খাবে না, সে নাকি সুস্থ হয়ে গেছে। তুই জানিস মই, আজকে সকাল থেকে মুখে একটা দানাটি পর্যন্ত কাটেনি। মা, কি শুনছি এসব? না মই না। না মহিন মানে কি? হ্যাঁ, তুমি সকাল থেকে না খেয়ে রয়েছো? মা, এটা কিন্তু তুমি এবার খুব বাড়াবাড়ি করছো, আমি বলে দিচ্ছি। না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি গিয়ে আশাকে বলছি তোমায় খেতে দিতে, তুমি খেয়ে নেবে। ও মইন, শোন কথা, শোন, যাস না বাবা। আশা, আশা, কার জন্য এত যত্ন করে ঘর গোছাচ্ছে আশা? আমাকে খুশি করার জন্য? তাহলে কি আশার সব অভিমান ভেঙে গেছে? নতুন করে আবার সবকিছু সাজিয়ে নিতে চাইছে?
বালিশের ঢাকনায় এই কাজটা কি ভালো লাগছে না? এই কাজটা বালি করেছিল। তার কথা আবার উঠছে কেন আশা? আমাদের মাঝে তাকে আবার নতুন করে টেনে লাভ কি? আমি তো সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি। বালি তো আমাকে সংসারের সব কাজ শিখিয়েছিল। আজকে বালির মতো করে এই ঘরটা আমি সাজানোর চেষ্টা করছি। কেন কেন করছে সব আশা? কেন বারবার বিনোদিনীর কথা বলতে চাইছে? ওর মনের মধ্যে কি চলছে যদি জানতে পারতাম। তাহলে কি আশা আমাকে এখনো মেনে নিতে পারেনি? ওকে যতই দেখছি ততই মনে হচ্ছে ওর মনের তল আমি খুঁজে পাবো না। তুমি কি এমনি করেই আমার কাছে অধরা থেকে যাবে আশা?